আমি সবাইকে বলি G1 আছে, ইলিগাল আছে বা E9 আছে, স্টুডেন্ট আছে, যে কোরিয়াতে আছে না, আসার পরে আর কি ধৈর্য হারা হওয়া যাবে না। তুমি আসার পরে আছে না যে 1 সপ্তাহ 15 দিন পরে ভাই আমার খুব কাজের দরকার, এটা সেটা আর কি। কোরিয়ার থেকে হয়তো তোমার কি শোনাইছি আর কি, যে এখানে আসলে আছে না, হ্যাঁ তুমি 2-3 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে পাইবা। এটা করার সুযোগ আছে কোরিয়াতে। আপনি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, তবে সেটা আছে না, আপনি নিজেকে আছে না বানায় নিতে হবে। এখন আপনি আসি যদি একসাথে সবকিছু খাইতে চান আর কি, হ্যাঁ এটা সম্ভব না ভাই, কারণ আপনি এটা লোড নিতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ ইফতেখার। আজকে ভয়েস অফ ইফতেখারের ফার্স্ট এপিসোড। আজকে এপিসোডে আমাদের সাথে আছে বুসানের খুবই সুপরিচিত স্বনামধন্য ব্যবসায়ী, যা সাকসেস স্টোরি শুনবো তার নিজের মুখ থেকে। আমি এমডি ইফতেখার রহমান, আর আপনারা দেখছেন ভয়েস অফ ইফতেখার। চলুন শুরু করি। আচ্ছা ভাই, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্যবসা করতেছি, ছোটখাটো আমার একটা কোম্পানি আছে, আর এর পাশে আমার একটা হালাল ফুডের শপ আছে। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু বলুন। ফ্যামিলি, আমরা 5 ভাই 3 বোন। বাবা মারা গেছে, আম্মা বেঁচে আছে। আপনার বাবা মারা গেছে কত সালে? 2013-তে। আপনার ছোটবেলার জীবনটা কেমন ছিল? ছোটবেলার জীবনটা ছিল, লেখাপড়ার প্রতি খুব দুষ্ট ছিলাম। ছোটবেলাতে লেখাপড়া খুব মন দিয়ে করবো আর কি, ওই ধরনের মন মানসিকতা খুব কম ছিল। লেখাপড়া করছি মাদ্রাসাতে, এসএসসি পাশ করার পরে কোরিয়া চলে আসছি। আপনার স্টুডেন্ট জীবন কেমন ছিল? আপনি কি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, না অ্যাভারেজ ছিলেন, না একদম ব্যাক বেঞ্চার? এভারেজ। অ্যাভারেজ। আপনার স্টুডেন্ট লাইফের কোনো সুন্দর স্মৃতি যদি আপনার মনে থাকে, যদি শেয়ার করতে চান। সুন্দর স্মৃতি আমার স্টুডেন্ট লাইফে আছে না, আমি যতটুকু পারছি ভালো কাজগুলো করার জন্য আমার খুব আনন্দ লাগতো। হুম, বা মিথ্যা, বা যেখানে আমি দেখছি এখানে অন্যায় চলতেছে এটা প্রতিবাদ করতাম আমি। হুম। প্রতিবাদী ছিলেন অনেক। প্রতিবাদে এটা আমার একবার অপছন্দিত, আমার ছোটোর থেকে। এমন কি কোনো মেমোরিজ আছে যেখানে আপনি প্রতিবাদ করছেন, এমন কিছু হয়েছে যেটা দেখার পরে আপনি ছোটবেলায় গিয়ে প্রতিবাদ করছেন? আপনার কি মনে পড়ে এরকম কিছু? আমি 2 পক্ষের যদি কোনো সমস্যা থাকতো দরবার বুঝতো আর কি। হুম, এখানে যে আমি অন্যায়টাকে আছে না, আমি দেখি এটা অন্যায় আর কি, হুম। ওখানে আমি প্রতিবাদ করতাম। আচ্ছা, আপনার জীবনের স্ট্রাগল শুরু হয় কখন থেকে, যেখান থেকে আপনার এই জার্নি, আপনি যে এত বড় বিজনেসম্যান, সাউথ কোরিয়াতে প্রায় 30 বছরের বেশি এখানে আছেন, এত যে কিছু করছেন, আপনার কখন থেকে মনে হয় যে আপনি স্ট্রাগল শুরু করছেন, আর লাইফে কি কি করছেন, এটা যদি শেয়ার করেন সবার সামনে। আমি তো প্রথমে জব বিষয়ে করিয়ে আসছি, আমাদের কন্ট্রাক্ট ছিল 3 বছর। করিয়ে আসার পরে যে কোম্পানিতে আমি প্রথম আসছি আর কি, এটা কত সালের কথা বলতেছেন? ওটা আমি 96 96 এর কথা বলতেছেন? 96। আমি 2.5 মাস পরে আমি ওই কোম্পানির ফান্ড জানাইছি। 2.5 মাসের ভিতরে? 2.5 মাসের ভিতরে, পুরো সেকশনটা আছে না, হ্যাঁ আমার দায়িত্ব চলতো। আপনি যখন এসে কোম্পানিতে জয়েন করছেন, এটা কি কোম্পানি ছিল, কি কাজ করতেন? কোরিয়াতে ছিল ওই সময় আছে না 70% কোম্পানি ছিল ক্যাশ জুতার, কোরিয়ার প্রথমে উটার ইতিহাস হয়েছে কোরিয়াতে জুতা দিয়া, জুতা দিয়ে? এরপরে হয়েছে লোহা, হুম, হুম, ঢালাই লোহা আর কি ওটা। এই 2টা কোম্পানি ছিল কোরিয়াতে, তো আমরা ওই কোম্পানিতে যাইছি। হুম। আসার পরে ওখানে প্রায় আমি 2.5 বছর ছিলাম। 2.5 বছর থাকার পরে এরপরে তো আমাদের আর বিশাল কোনো আর এটা রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ ছিল না, যার যেমন সবাই ইলিগাল হয়ে গেছে। ওই সময় আপনি ইলিগাল হয়ে গেছিলেন? ইলিগাল হয়ে গেছে 1998 সালের কথা বলতেছেন। তারপরে 99 98 লাস্টের দিকে আছে না, আমি ওই সময় তো চপ খাওয়া খুব কঠিন ছিল, যাক বন্ধু বান্ধবের মধ্যে যাক একটা কাজে ঢুকছি। স্যালারি ছিল ওই সময় 8 লাখ। 8 লাখ? 8 লাখ মাসের শেষে আমাকে কোম্পানি স্যালারি দিছে, যে সময় স্যালারি রেট এসেছে ওই সময় আর কোম্পানি বেতন দিছে 12 লাখ দিছে। 4 লাখ কেন বেশি দিল আপনাকে? কোম্পানিতে দেখতে পাইছি না, তার একজনের কারণে আমি ডবল কাজ পাইছি, সে 2 জনের কাজ একজনে করছি।
এই কারণে আমাকে খুশি হয়ে আছে না। এটা আমার এখানে কিছু আমার সাথে লোক ছিল, ওরা বলছিলেন ওরে আমি কাজ দিলাম 8 লাখে, সে 12 লাখ টাকা দিচ্ছে। মানে এরা এখনো বলে, তারা 2 থেকে কি 2.5 মাস পরে আসে না, মানে আমার বেতন তো এই গেছে প্রায় 26 লাখের উপরে। 26 লাখ হয়ে গেছে। 8 লাখ থেকে প্রথম 12 লাখ, তারপর 26 লাখ। আচ্ছা, যদি কিছু নাম করেন, ওই সময় কত টাকা ছিল বাংলা টাকা? বাংলা 26 লাখে ছিল। ওই সময় ডলারটা ছিল খুব হাই, 1800, 1500, 2200 $1। $1 1800, তাহলে কত টাকা? কেএমএফ ছিল তো ওই সময়, ডলার খুব কাশি ছিল। আমরা প্রথম আসছি কিন্তু ডলার ছিল আছে না $1 700 পয়সা, 750 পয়সা। 97-এ আসছে না, যেসব কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে চলে গেছে আর কি। ওই সময় $1 হয়ে গেছে 2200 won। আচ্ছা, তাহলে আপনি 1999 অথবা 98 সালের দিকে আপনার স্যালারি ছিল প্রথমে 8 লাখ, তারপরে 12 লাখ, তারপর 26 লাখ। তো $1 ওন ছিল 2200 মতো। 2200 স্যালারি প্রায় 1,10,000 টাকার মতো আপনি আর্ন করতেন। ওই সময় তো বাংলাদেশে এই টাকার অনেক মূল্য ছিল, অনেক অনেক মূল্য ছিল। তারপরে স্টোরিটা তো এরপরে তো ইনশাল্লাহ ওইভাবে জব চলতেছে। হ্যাঁ, যাক ওই কোম্পানিতে আছে না, হ্যাঁ একটা সমস্যা, 2 কোম্পানি আমি ওই সময় আস্তে আস্তে বলছিলাম, বা 2টা মালিক আছে না গন্ডাগোল করে আর কি, হ্যাঁ, যে কোম্পানিগুলো ক্লোজ করে আলাইছে। এরপরে চলে গেছিলাম আমি ফিশারিতে, আরেকটা কোম্পানিতে চলে গেছি। ওখানে যাওয়ার পরে প্রায় 7 বছর, 3.5 বছর কি 4 বছর ওখানে কাজ করছি। ওখানে আমার সেম পজিশন ছিল। ওখানে বেতন ছিল আমাদের 9 লাখ কি 10 লাখের মতন। প্রথমে শুরু হয়েছিল 9 থেকে 10 লাখ, আমি ওখানে সেম বেতন পেতাম। 26 লাখ। হ্যাঁ, কোরিয়ানদের বেতন ছিল ওখানে বেশি, এই 9 থেকে 10 লাখ। আমারও সেম বেতন দিতে গেলে আমি ওখানে আছে না যে যতগুলো মোটর আছে সব দায়িত্ব আমার ছিল, এগুলি আমি সব কাজ করতে পারতাম। এটা কোন লোকেশনে আপনি কাজ করতেন? আমি ছিলাম ওটা পুল, ওই কোম্পানি ফুল দায়িত্ব, মেইন দায়িত্বে ছিলাম আমি। বাট কোথায় ছিল এই জায়গাটা? ওটা কি জান। কি জানি না। এরপরে দেশের থেকে ঘুরিয়ে আসার পরে আর আমার আর পিছনের দিকে তাকাইতে হয়নি। এরপরে আমি নিজে লাইসেন্স করে নিয়েছি। আমার লাইসেন্স করার পরে লাইসেন্সের আমার ওই সময় আমি প্রথম লাইসেন্স করছি তো আমারে বলছি তোমার স্যালারি এটা হবে, যে আমাকে প্রথম স্যালারি 70 লাখ। 70 লাখ? ওয়াও! মানে আমি প্রোটেকশন আমি দেবো, আমার সব আমার এই লাইসেন্স, এটা আমার ট্যাক্স ছাড়া 70 লাখের মধ্যে আবার, হ্যাঁ এই 10% আবার ট্যাক্স পাবো। আমার ট্যাক্স বাদ দিয়ে আমি আমার 70 লাখ, এটা ফিক্স স্যালারি। মানে ওই সময় থেকে আছে না, তার প্রোটেকশন যত বেশি দিতাম আমি এত বেশি পেতাম। আমি এই ওই বছরে আমি প্রথম 1 মাসে আমি পাইছি 1,72,00,000 পাইছি। 1 মাসে? 1 মাসে। ওয়াও! ট্যাক্স আর ট্যাক্স সহকার আমার প্রায় 2 কোটির উপরে চলে গেছিল। মাশাআল্লাহ। সো এখানে আমরা জেনে রাখি যে যে পার্সন বাংলাদেশ থেকে আসছে ওয়ার্ক ভিসায়, সেই সময় স্যালারি কিন্তু ছিল 8 লাখ। 8 লাখ থেকে সে এত পরিমাণ কাজ করতো, যার ফলে কোম্পানি খুশি হয়ে কিন্তু 12 লাখ দিছে, তারপর 26 লাখ। তারপরে দেখেন তার কাজের যে কি স্কিল, যেটার ফলে 1 মাসে 1,70,00,000 মতো আর্ন করতে পারছে। সো ফুল স্টোরিটা আপনারা শুনবেন, শুনলে আপনারা ইন্সপায়ার হবেন, আমি আশা করি। তার লাইফ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তারপরে ইনশাল্লাহ এরপরে তো আর আমাকে আর পিছনের দিকে তাকাইতে হয়নি। একটার পরে একটা প্রতি মাসে মাসে। আপনি করতে আছেন ওইভাবে। ইনশাল্লাহ প্রতি মাসে ইনকাম করতেছি। এরপর পাশাপাশি তাও ইনশাল্লাহ আমার আরো ছোটখাটো বিজনেস শুরু হয়ে গেছিল। তো এরপরে আসলে আমার যেটা স্বপ্ন ছিল আর কি, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে ওই সময়। কি কি স্বপ্ন পূরণ হয়েছে আপনার? যে আমার স্বপ্ন ছিল আর কি, যে আসলে আমি বিদেশে আসি আছে না, বাইরে আসি আজকে আমি একটা সাকসেসফুল হব। তখন আপনি অলরেডি সাকসেসফুল হয়ে গেছেন। এটা 2006 সালের কথা বলতেছেন? 6-7-এর মধ্যে আমি ইনশাল্লাহ, হ্যাঁ মোটামুটি আমি আর পিছনের দিকে তাকাইতে। আপনি ওই সময় এস্টাবলিশড হয়ে গেছেন। 2007 সালের কথা বলতেছেন।
তারপরে আস্তে আস্তে কি কি করছেন আপনি তখন থেকে? ইনশাল্লাহ তখন থেকে আছে না 2006 মনে হয় আমি এখানে আমার বাড়ি নিছি, বাড়ি কিনছি 2006 কি 7 কিনছি আমি একটা ফ্ল্যাট নিছি এখানে। এর আগে কিন্তু আমি দেশে জায়গা নিছি, বুঝলেন। আমি বসুন্ধরাতে একটা জায়গা নিছি, তারপরে যে পূর্বাচলে নিছি, উত্তরখানে নিছি, হ্যাঁ মানে এটা একটার পর একটা আর কি। আবার এই মিরপুরে নিছি ইনশাল্লাহ আর কি। আমি আর আর গ্রামের বাড়িতে আছে না, মোটামুটি গ্রামের বাড়িতে বাবা যতটুকু সম্পদ ছিল আর কি, আমাদের ফ্যামিলি এখনো একসাথে আছে, জড়িত, এখনো সেপারেট হয়নি। বাবা যতটুকু সম্পদ ছিল আর কি। হ্যাঁ, আপনাদের ওখানে কি বলে, আমার বাবার 10 খানি সম্পত্তি ছিল বাবার আর কি। ইনশাল্লাহ আমি কুড়িয়ে আসার পরে বা বড় ভাইয়া মানে ওখানে বিজনেস করে, তো হ্যাঁ বড় ভাইয়া সহ ওখানে মেজো ভাইয়া সহ, এরপর আমরা আরো 10 খানি জমি কিনছি গ্রামে, আরো 50 বিঘা মতো। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর ডাকাতে তো করছি। তো আল্লাহর রহমতে আর কি আসলে যৌথ ফ্যামিলি বা যদি কোনো একসাথে থাকে আর কি, এদের যে বরকত আর কি, আসলে এটা যারা থাকে একসাথে থাকে না আর কি, এটা ওরা অনুভব করতে পারে না। ফ্যামিলিতে একসাথে থাকা আর কি যে কতটা উপকার আর কি, এটা যাদের না এরা বলতে পারবে না। এখান থেকে অনেক আসলে বেনিফিট অথবা হুম। উপকার সাহায্য পাওয়া যায় একসাথে থাকলে। আচ্ছা আমি আপনাকে বলি না, আপনারা আমি 10টা লাঠি দিছি, হুম হুম, আপনি আপনার জন্য এটা কি হবে, অনেক বোঝা। হুম হুম, আর আমরা 10 ভাই যদি 10টা লাঠি হাতে নিই আর কি, এটা কি আমাদের জন্য একবার হালকা। হুম। তো 10 জনে মিলে যদি একটা কাজ করি আর কি, এটা আমাদের জন্য ইজি, আমরা বড় করে করতে পারতেছি। আর আপনি একা করলে এটা সম্ভব না। হুম, সবাই মিলে যদি কাজটা করা হয়। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে আপনার ফ্যামিলির কথা শুনলাম, আপনি অনেক জমি জায়গা কিনছেন দেশে, ঢাকাতে জমি জায়গা কিনছেন, এখানে ফ্ল্যাট কিনছেন। তারপরে ব্যবসায় কিভাবে আসলেন? তখন তো ছোটখাটো ব্যবসা ছিল, কি ব্যবসা করতেন আপনি তখন? ওই সময় ভাইয়ার সাথে তো একসাথে করতাম আর কি বাংলাদেশে আর কি। হ্যাঁ, আমাদের আয়াটা ছিল, তো ওই সময় আমাদের আয়াটাটা আছে না, আমাদের খুব খুব টপ লেভেলে ছিল বাংলাদেশে। মানে বাংলাদেশের 12টা আয়াটার মধ্যে আমাদের একটা ছিল, এদের মধ্যে সারা বাংলাদেশে টিকিট যেত। তো ভাইয়ার মন ছিল বড়, হ্যাঁ ভাইয়া যে মানুষকে বিশ্বাস করে আসে না, ভাইয়া অনেক টাকা মাইর খেয়ে এসেছে। এয়ার ট্রাভেলস বিজনেস। হ্যাঁ, এলে আমাদের এতে ট্রাভেল স্কুলের টিকিট দিতে তো অনেক জনে মাইরে আসে না, বিভিন্ন দেশে চলে গেছে। যাক ওটা যাক, কেউ কারো টাকা পয়সা মারি খেলে আসে না, সে বড় লোক হই না, হতে পারে। বুঝছেন। বরং সে যার টাকা আর কি, সে হয়তো ক্ষণিকের জন্য কষ্ট পায়, হ্যাঁ এরপরে সে উঠে যায়, বুঝলেন। তা ইনশাল্লাহ হ্যাঁ, ওটার পরে আর কি, হ্যাঁ এই যে ওটা দিয়ে আমাদের আমার আবার আমার ফ্যামিলির আছে না, কেউ বাইরে নাই, সবাই বাংলাদেশে আছে, আমি একাই। বা আসতে বললেও আসে না, সবাই মোটামুটি তার যেমন মানে ব্যবসা বাণিজ্য নিয়ে আসছে। ওকে, তারপরে আপনি যে ব্যবসা করতেছেন এখন বর্তমানে কি কি ব্যবসা করতেছেন? ইনশাল্লাহ এখন আমি ব্যবসা করতেছি আমার কোম্পানি, প্রথম হলো আমার কোম্পানি। এটা কি কোম্পানি, কিসের? এখানে হলো গাড়ির শিপের যে পিস, এই প্রাসগুলো আছে না, বা বিভিন্ন গাড়ির শিপের বা বিভিন্ন ওই যে অ্যাপার্টমেন্টের, হ্যাঁ এ ধরনের এগুলি আছে না, আমাদের কোম্পানিতে বানানো হয়, মেইন কোম্পানিতে। তো এই মালগুলো আছে না, সব আমার সাথে আমি ফিনিশিং দিই। এই কোম্পানির সাথে আমার কন্ট্যাক্ট, যেটা আমার লাইসেন্স উপরে আমার কাছে আসার পরে আছে না, এগুলি আমি ফিনিশিং দিয়া, হ্যাঁ যেগুলি নষ্ট এগুলি বাদ দিয়ে দিই, আর যেগুলি ভালো এগুলি চেকটেক করে আসে না, আবার আমি বিভিন্ন কোম্পানিতে পাঠাই দিই এটা, বা হেন্দে দেও বা বিভিন্ন এলজি, স্যামসাং, বিভিন্ন কোম্পানিতে চলে যায়। ওকে, আমি যতটুকু বুঝতে পারছি যে খুবই সুনামধন্য কিছু কোম্পানির পার্টস আপনার কোম্পানি থেকে তৈরি হয়ে সেখানে আপনি সাপ্লাই দেন। খুবই ভালো একটা বিজনেস। ওকে, তারপরে এটার সাথে সাথে আর কি কি বিজনেস আছে আপনার? এছাড়া এটার সাথে আমার বিজনেস আছে, হ্যাঁ, যে আমার যে হালালপুরের একটা শপ, এখানেও ইনশাল্লাহ মোটামুটি আমার মতে ভালো একটা। হালাল ফুড শপের নাম কি? আলমারিনা হালালপুর। বারিনা হালাল ফুড। এখানে তো আপনার হিউজ বাংলাদেশি কমিউনিটি আছে বুঝলেন, সেখানে অনেক স্টুডেন্ট অথবা অনেক প্রবাসী সবাই তো ওখান থেকে আপনার হালাল ফুড থেকে কিনে আর কি। তো এটা কিভাবে আপনি ব্যবসাটা করতেছেন? আপনি কি সবাইকে হেল্প করেন কিনা, অথবা সবাইকে কিভাবে বাকিতে কোনো খাবার টাবার দেওয়া হয় কিনা, কিভাবে কি করেন, পরিচালনা কেমন করতেছেন? আসলে ভাই এখানে এই যে হালালপুরটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে আমার,
আমি তো অনেক বছর ধরে করি আছি, তো চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, মানে আমি হালালটা আমি খাইয়ে এখানে জীবনযাপন করার জন্য আর কি, মানে প্রথম থেকে আমি আমার এখানে আছে আমার বন্ধু আছে বা আমার সম্পর্কে আমার কিছু আমার বয়স কিছু বড় বাইরে আছে, ওরা জানে হ্যাঁ যে আমি যে সময় আছি একই সাথে ওরা সবাই কোরিয়াতে ছিলাম আর কি। তো তারাও জানে যে হ্যাঁ না সবই অন্তর্গত পক্ষে আর কি যে হালাল খাওয়ার জন্য আর কি এত সর্বোচ্চ চেষ্টা করে। এলে তারাও জানে যে না এই যে আমরা এতদিন চলাফেরা করছি আর কি, বাইরে কোনোদিন পারি না আর কি, যে বাইরে যাই আছে না যে হারাম একটা মুরগি বা অন্য কিছু খাওয়ানোর জন্য আর কি, তারা এখনো বলে। তো আমি চিন্তা করলাম যে না দেখেন যে এখানে আমি একটা মসজিদ করছি, মসজিদটা এটা একটা সংস্থা বুঝছেন, ইসলামী সেন্টার আর কি। আপনি মসজিদ করছেন কোথায়? কিমে কিমে। কিমে আত্মাকুয়া ইসলামী সেন্টার। তো এই মসজিদটা হইলো হ্যাঁ এই একটা ইসলামী সেন্টার, এটা শুধু মসজিদ না, যেটা পরিচিত হয়েছে আর কি সারা বিশ্বের কাছে। এটা সৌদি আরবের আল রাবেতা যে একটা সংস্থা আছে না, হ্যাঁ তারা সহকারে আমাকে সহযোগিতা করে আর কি, সৌদি মিনিস্ট্রি সহকারে কি যে এটা ইনশাল্লাহ এটা সাকসেসফুল করছি। তো আশা করি ক্যাপাসিটি কতজন লোক নামাজ পড়তে পারে? হ্যাঁ মাঝে মাঝে তো ঈদের নামাজ ঈদের জামাতে তো বা শুক্রবারে যে সময় বন্ধ পড়ি যে আর কি, হ্যাঁ জুমার নামাজ তো আর আলাদা পড়া যায় না। তো আমাদের কষ্ট হইলো আর কি, আমরা একতলা দুইতলা তিনতলা ছাদ পর্যন্ত বাইরে দাঁড়াইলে আর কি আমাদের 1200 লোক নামাজ পড়তে পারে। 1200 লোকের ক্যাপাসিটি আছে? হ্যাঁ মাশাআল্লাহ। এটা আমাদের অলরেডি ফুটস যে বন্ধগুলোতে আমাদের ওখানে নামাজ পড়া হয়। বুঝতে পারছি। তো আমার মেন উদ্দেশ্য ছিল কি হ্যাঁ যে হালাল ফুডটা আছে না, হ্যাঁ যেন আমি 100% হালাল দিতে পারি, ওটা সর্বোচ্চ চেষ্টা করি। তো এই কারণে আর কি আমার এক মানে বন্ধু যে সোলে আর কি KMF, ওদের নাম শুনছেন আপনারা, সাগর ভাই নাম আর কি। তো সে হালাল ফুড দেওয়ার আগে আমার সাথে তার সম্পর্ক, কারণ আমার সাথে সম্পর্ক কেন, হ্যাঁ ওই লোক নামাজ পড়ে, সে হোক তো নামাজ কাজা করে না বা খারাপ কিছুর সাথে লিপ্ত নাই, তো সে আমার বন্ধু। তো এখন সে যেন হালাল ফুড করতেছে আর কি, হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে যে না হ্যাঁ যে আমার এখানে আছে না হালালের যে বলতেছে কারণ হালাল বলে, এটা হালাল কিনা আমার কাছে সন্দেহ লাগতেছে। হ্যাঁ ওরা গ্যারান্টি দিচ্ছে না, বা গ্যারান্টি দিলেও হ্যাঁ তারা নামাজ পড়ে না, হ্যাঁ নামাজ পড়ে না বা ভালো কাজ করে না, বা হ্যাঁ যে খায় মদ খায়, হ্যাঁ তো তারা হালাল আমারে বলবে আর কি। হ্যাঁ তো এটা আমি কিভাবে বিশ্বাস করব? তো আমার চিন্তা থাকলো না আমি এখানে একটা হালাল মানুষকে হালাল খাওয়ানোর জন্য আর কি, এটা আমার একটা ইবাদত। কিন্তু আমি চিন্তা করছি না ইমাম সাহেবের কথা বলি আর কি, দেখেন এখানে একটা শব্দ মানুষ যেন হালালটা খাইতে পারে, এটা আপনার উদ্দেশ্য ছিল? আমার উদ্দেশ্য ছিল। আমার আসলে ব্যবসার বলতে গিয়ে আমি আরেকটা বাইকে আছে না, আমি এটা আমি করব, আমি ওই ধরনের আমার চিন্তা ভাবনা ছিল না। আরেকজনকে আমি আছে না এখানে বা প্রসেসিং করি আর কি, বা বিষা টিসা করি আর কি, সে এটা করি খাব, আমার তো আছে, আমার তো বিভিন্ন ব্যবসা আমি করতেছি আর কি। তো যাক কোনো অ্যাক্সিডেন্টে আর কি, হ্যাঁ যাক শেষ হয়ে যাওয়াতে আর কি, হ্যাঁ এটা আমি আছে না নিজে করতে ইচ্ছি আর কি। তো ইনশাল্লাহ এটা করাতে আর কি আমি একটা মানসিক শান্তি কি, হ্যাঁ যে যাক আমি এই যে মানুষকে হালাল খাওয়াইতে পারতেছি, এটা আমার ব্যবসার উদ্দেশ্য। ব্যবসাটা আমার হচ্ছে, এটাও আমি বলা যাবে না যে আমার এখানে আমার ব্যবসা হচ্ছে না। আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার লস হইলে আমার ব্যবসা হচ্ছে, লাভ হইলে আমার ব্যবসা হচ্ছে। কেন যদি লস হয় আর কি, হ্যাঁ কালকে আমার দিন আছে না আমি তো বলতে পারবো দেন হ্যাঁ যে আমি চেষ্টা করছি হ্যাঁ আমি হালালটা খাওয়ানোর জন্য হ্যাঁ। তো এটা কিন্তু এটা আমার কিন্তু এটা লাভ হচ্ছে, এটা কিন্তু লস না আমার। তো অনেক লোক অনেক কথা বলবে আর কি, হ্যাঁ মানে সেই একাই সব কিছু বলে আর কি মানে হালাল খাওয়ায় আর কি। তা আমি বলি যে না ভাই আমি যাচাই বাছাই করি চেষ্টা করি, যদি কোনো তারপরে যে যদি কোনো বলে আর কি যে এটা হালাল বা আনি না আর কি, আমি যেখান থেকে আনি আর কি আমি তাকে বিশ্বাস করি সে 5 ওয়াক্ত নামাজ করে। আর যদি কোনো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না আর কি, হ্যাঁ সে বিসমিল্লাহ করি গলায় ছুরি দিয়ে আর কি, ওটা হালাল হবে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব খেয়াল রাখবেন। কারণ হচ্ছে কি হ্যাঁ একটা লোক যদি কোনো হ্যাঁ বছরে যদি কোনো ঈদে আর চাঁদে নামাজ পড়ে আর কি, ঈদে বা ঈদে কোরবানি আর কি, হ্যাঁ
আর পুরা বছর আছে না, সে নামাজ ওটা জানেই না আর কি। তো সে কি মুসলিম থাকে বলেন? সে মুসলিম থেকে বেরিয়ে গেছে। তো আপনি মুসলিম থেকে একজন কোরিয়ানে যদি কোনো আপনাকে আর কি মুরগি গরু জবাই করে দিয়ে আর কি, এটাকে হালাল হবে? না, হবে না। তো ওর মধ্যে আর হ্যাঁ একজন কোরিয়ার মধ্যে পার্থক্য কি বলেন? তো এখন এই যে মানুষ আছে না, আমি বলি এই যে এখন যারা যে বাইরে এখন বা স্টুডেন্ট আসতেছে আর কি, হ্যাঁ অনেক লোক আসতেছে বা যারা আসি আর কি, এখানে খুব ফেরেশানির মধ্যে থাকে, অনেক লোকের কাছে টাকা থাকে না, হ্যাঁ, রাইট। নতুন আসে তো মানে ইদানিং তো মানে অনেক হয়ে গেছে। অনেক স্টুডেন্ট অথবা অনেক ইপিএস কর্মীও আছে এখানে, বা বিভিন্ন ধরনের লোক আছে, বা জিওয়ান আছে, ইলিগেল আছে, বিভিন্ন ইলিগাল ধরনের। অনেক মানুষ আছে। তো আমার এখানে শরীফ ভাই থাকে, হ্যাঁ শরীফ ভাই, হুম, শরীফ ভাই আছে, বা আরো দুই একজন থাকে এখানে, বা আমার হেল্প টেল্প করে আর কি। হুম, তো আমি বলি দেখো ভাইয়া, যদি টাকা না থাকে আর কি, হ্যাঁ অন্তত পক্ষে হ্যাঁ খাইয়া তো বাঁচতে হবে, এরা রাইট রাইট। খাইতে বাঁচতে আর কি, হ্যাঁ যতটুকু সম্ভব আর কি, হ্যাঁ হেল্প করিয়েন। অন্তত পক্ষে যদি কোনো তারা বলে আর কি যে ভাই আমার কাছে এই টাকাটা আছে আর কি, হ্যাঁ যে আমি কিনা দামে হলে দিতে চেষ্টা করি। আর যে টাকা না থাকে, হ্যাঁ ঠিক আছে আপনি পরবর্তীতে আছে না, হ্যাঁ যে চেষ্টা করি না আর কি, হ্যাঁ যেন এটা পরিশোধ করেন আর কি। হুম, হুম, ওটা আমি সবসময় বলি যে ভাই, আবার নতুন যারা আসতেছে আর কি, এমনও আছে যে না গত সপ্তাহ বা এর আগের সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে বাংলা থেকে সরাসরি আমার এখানে পাঠিয়ে দিচ্ছে মানে মসজিদে। মসজিদে, এই স্টুডেন্ট ভাইরা। হুম, হুম। তা আসে আমারে জিজ্ঞাসা করে যে হ্যাঁ ভাইয়া শফিবের দোকান কোনটা? খুবই হাসি। তো আপনাকে জিজ্ঞাসা আমি করে? রিসিভ করছি, হ্যাঁ আমি আমি তো প্রায় 13 জন 14 দিন, ওই এক রাতে আমি 13-14 জন রিসিভ করছি, পরের দিন আবার রিসিভ করছি, হ্যাঁ। এরপরে শরীফ ভাই বলছে, শরীফ ভাই বলতেছে ভাই এটা এটা কি হইলো? হুম, হুম, হ্যাঁ এটা কি হলো? হ্যাঁ এরা আছে না বাংলাদেশ থেকে, আমাদের সাথে জানা নাই, কথা নাই, বার্তি নেই, হ্যাঁ যে হুট করে পাঠাই দিচ্ছে লোক। হুম, হুম। এবারে কি করি, আমাদের এখানে খানা হতো না, আমাদের আগে জানালে তো আমরা খাওয়া দাওয়া ভাই, এরা এই যে লোকগুলো, ব্যবস্থা করে রাখতে এই লোকগুলো কতটুকু অসহায় আর কি, হ্যাঁ যারা বাংলাদেশ থেকে কুড়িয়ে আসার পরে আর কি, এদের নাই কোনো থাকার জায়গা, নাই কোনো খানা, এরাদের মানে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছাড়ি দিয়ে এখানে আসা আর কি, হ্যাঁ। তো আমি এটাও হয়তো আপনাকে বলছি কিনা জানি না আর কি, হ্যাঁ এটা বলছি যে না যারা এদেরকে আনতেছে আর কি, হ্যাঁ অন্তত আমাদেরকে একটু ল করিয়েন। লিস্ট জানানো উচিত যে আজকে 2 জন স্টুডেন্ট আসবে অথবা সামথিং, না তা না হলে রাত 12টা-1টার সময় আসলে তো তখন তো অনেক রাত হয়ে যায়, সবাই তো ঘুমায়, হয়তো বা ওইভাবে হেল্প করা যায় না, তাই না? ঘুমানোর ওটা যাই হোক না আর কি, আমরা এখানে 11টা-12টা পর্যন্ত থাকি, বা আমাদেরকে আসি যদি কোনো লক হতে আর কি আমরা খুলে দিব। এই লোকগুলো একদম কষ্টে আছে না, 2 দিন না খাইয়ে দিন এখানে আসছে আর কি, এটা তো আমি তো হ্যাঁ এটা তো আর পানি খাওয়াই আমি আর সান্ত্বনা দিতে পারতাম না। হুম, তো কি কি বলি, আমাদের ওখানে থাকলে তো আছে বা খাইতে পারবে আর কি, নাইলে আমরা ওই দিন শরীফ ভাই কি 11টা কি 12টার দিকে আছে না, নাজমুল ভাইকে ফোন দিয়ে আইনা হোটেল খুললে এবারে এই যে 6 জন না 7 জনের খাওয়াইছে। দেখুন এটা তো আমাদের কাছে, স্টুডেন্টদেরকে হ্যাঁ হেল্প করছে। স্টুডেন্ট থেকে, এর বাংলাদেশে সরাসরি, এতে এটা আমাদের কাছে খারাপ লাগে। হুম, তো আমি সর্বোচ্চ চেষ্টা করি তো, হ্যাঁ যে ভাইদেরকে আছে না যে বা হেল্প করার জন্য, হুম, বা আমার কাছে যতটুকু থাকে আর কি। আর টাকা পয়সার ব্যাপারে বলছেন না, হ্যাঁ তো অনেক ভাই আছে না যে টিউশনি ফি, বা জানেন তো এখানে কাজের একটু সংকট আছে আর কি, কোরিয়াতে অর্থনৈতিক অবস্থা তো এত মানে যে এখন আগের মতন যে হাই কোয়ালিটি যুদ্ধ হওয়ার কারণে আছে না, একটু ডাউন পথে আছে। তো ইনশাল্লাহ কি কোরিয়াতে আছে না রিজিকের মালিক আল্লাহ, যারাই আসে আর কি সবাই তো কাজ কাম কম বেশি করবে বা সুযোগ পাবে। ইনশাআল্লাহ। তো বিপদের সময় আছে না, আমরা যদি পাশে না দাঁড়াই আর কি, হ্যাঁ তো মানবতা তাহলে কোথায় চলে যাবে? তো এখানে আমি চেষ্টা করি যে হ্যাঁ মানে এদেরকে আর কি, হ্যাঁ বা অনেক লোকের টিউশনই ফি নাই, হ্যাঁ দেখো তো আমার কাছে আসে, আমি কম বেশি হ্যাঁ সবাইকে মোটামুটি চেষ্টা করি আর কি যে হেল্প করার জন্য আর কি, তুমি পরে ইনকাম করে আমার একটা এই টাকাটা দিয়ে দিও। এরকম আপনি হেল্প করেন মানুষকে? হ্যাঁ এটা তো আমি ইনশাল্লাহ হ্যাঁ অনেক লোকের কইছি, হয়তো আপনারা জানেন, হ্যাঁ হ্যাঁ, বা ম্যাক্সিমাম লোকে জানে আর কি, হ্যাঁ। তো এটার মধ্যে আছে না একটু কষ্ট যারা কি, হ্যাঁ বা সবাই না, আবার সবাই না, যে কিছু লোক বা টিউশনির জন্য বা তার ফ্যামিলি তার বিষয়ের জন্য নিয়ে আসে না, তার ব্যবসার ক্ষেত্রে আছে না এই টাকাগুলো ইউজ করিয়ে দেয়। মানে আপনার কাছ থেকে টাকা নিয়ে, একটা দরকারি টাকা নিয়ে সে তার পার্সোনাল কাজে ইউজ করে, পার্সোনাল কাজে ইউজ করে, এরকম লোক আছে? হ্যাঁ আছে।
Oh my God. তো এই কারণে আছে না, মানে আমিও তো যে পরবর্তীতে আছে না যে আরেক ভাইকে আর কি আমি হেল্প করবো আর কি, হ্যাঁ, এই মন মানসিকতা আমার থাকবে না। হুম, এটা উচিত না আসলে। আমরা হেল্প যখন নিব অবশ্যই হেল্প নিলে কৃতজ্ঞতা থাকা উচিত। তারপরেও যদি এই হেল্পটা নিয়ে যদি আমরা আমাদের পার্সোনাল কাজে লাগাই, তাকে যদি ক্ষতি করি, তাহলে তো অবশ্যই আপনি হেল্প করতে চাবেন না। কারণ আমি জানি আপনি হাজার হাজার স্টুডেন্টকে হেল্প করছেন এই পর্যন্ত। কারণ অনেক স্টুডেন্ট আপনার সুনাম করে, এমন কোনো স্টুডেন্ট নাই বুঝানে যে আপনাকে চিনে না, এটা অসম্ভব। শফিক ভাইকে চেনে না বুঝানে এমন কোনো স্টুডেন্ট, ইপিএস কর্মী অথবা মানুষ নাই। সবাইকে আপনি ট্রাই করে হেল্প করতে, আমি নিজে দেখছি। সো তারপরেও যদি তারা যদি আপনাকে ক্ষতি করে অথবা টাকাগুলো না দেয়, অবশ্যই এটা অনেক কষ্টকর। তো এমনও তো হয়েছে যে আমি আছে না, মানে কয়েকজন বাইকে আছে না, হ্যাঁ, তাই টিউশনি দিতে পারে ইলিগেল হয়ে গেছে, এক সপ্তাহ ইলিগেল হয়েছে। ইলিগেল হওয়ার পরে আছে না, ওই লোককেও তো আমি লিগেল করে দিছি। এটা যেটা পসিবল সম্ভব না হয়, একটা লোকের যদি কোনো ইউনিভার্সিটিতে ভিসা ক্যান্সেল করে দেয়, আর ভিসা করতে পারবেন? না। আমরা তো আমি তো ভাই, আমি মূর্খ লোক, হ্যাঁ, বা আমার তো কোনো তো চেষ্টা করি আর কি, হ্যাঁ, হেল্প যে টাকাটা আছে না, হ্যাঁ, আবার দিয়ে আর কি ওখানে রিকোয়েস্ট করি আর কি, হ্যাঁ, বা যে কোনো ভাই ব্রাদার থাকে আর কি কোরিয়ান আর কি, ওদেরকে রিকোয়েস্ট করি আছে না, এই ধরনের কাজও করে দিছি। মানে আপনার ইলিগাল করে দিছে, ভার্সিটি থেকে এক্সপেল করে দিছে, হ্যাঁ, তারপরেও আপনি হেল্প করছেন। হেল্প করছি মানে ওই তারা ভিসাটা বাঁচাই দিছি আবার। আবার আপনি, ও মাই গড। আচ্ছা, এরকম হেল্প করছেন যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, পরে আবার আপনি ভিসাতে হেল্প করছেন। এটা কোন ভার্সিটি ছিল? তুমিও দমি ইউনিভার্সিটি। তারপরে আপনার মনে হয় আপনার যে জার্নিটা, স্টুডেন্টদেরকে হেল্প করা অথবা মানুষকে যে হেল্প করা, মানুষের পাশে থাকা, এই জার্নিটাও আসলে অনেক বড় একটা জার্নি, যেটা আমি বুঝতে পারতেছি। আমরা মানুষ, হুম, আর কোনো এক ভাই যদি কোনো বিপদে পড়ে আর কি, হুম, এটা এটা হাদিসে আছে, বুঝছেন, হ্যাঁ, কেউ বিপদে পড়লে ওর পাশে যদি দাঁড়ায়, হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু হুম, তো আমার তো চিন্তা ভাবনা ওটা, আমি তো তাকে আমি যে হ্যাঁ হেল্প করবো আর কি, বা তারে আমি বাইরে এই বা 10 লাখ কোন 20 লাখ কোন দিয়ে তাকে আমি পাশে দাঁড়াই আছে না, হ্যাঁ, তার থেকে আমি একটা অংশ গ্রহণ করবো আর কি, বা লাভ গ্রহণ করবো, ওই চিন্তা ভাবনা তো আমার কোনো নাই। বা এই আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না। তো আমি কেন করতেছি আর কি, হ্যাঁ, তার উপকার হোক, সেখানে একটা হ্যাঁ পজিশনে আসুক, আসি আছে না, তার ফ্যামিলি, সে এখানে ইনকাম করতে পারলে তার ফ্যামিলি তো সেই হ্যাঁ একটা ভালো পজিশনে যেতে পারবে, আমার উদ্দেশ্য এটা। ওকে। আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই দুইটার পাশাপাশি কি আরো কি কোনো ব্যবসার সাথে আপনি জড়িত কিনা? হ্যাঁ আছে আমার, ওটা বাংলাদেশ টুকটাক চলছে, বাংলাদেশে আরো বাংলাদেশে, কয়েকটা হ্যাঁ, বিজনেস আছে। আছে। মোটামুটি টুকটাক অনেকগুলো বিজনেসের সাথে আপনি জড়িত, আল্লাহর রহমতে। আচ্ছা ভাই, ইয়ং জেনারেশন যারা আছে, আপনার সাকসেসফুল স্টোরি আমরা শুনলাম। ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, কি পরামর্শ দেন? আপনার যে সাকসেস, আপনার তো প্রথমে কোটি কোটি টাকা ছিল না, একটা সময় আপনি অনেক কষ্ট করে সংগ্রাম করে আজ এই পর্যন্ত। ওদেরকে আপনি কি পরামর্শ দেন যারা উদ্যোক্তা আছে? আসলে ভাই, বলতে কি আমাদের জেনারেশন যেটা ছিল আর কি, আমরা যে কোরিয়াতে আসছি আর কি, আমরা কিছুই শিখে আসি নাই। হুম, ওখানে মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, আমরা ছিলাম অন্ধ। হুম, হুম, কি বুঝতে পারছেন? হুম, হুম, আমি কোরিয়াতে আসার পরও কিন্তু আমরা মোবাইল পাই নাই, যে মোবাইল ছিল না। বর্তমান যে ভাইরা আসতেছে আর কি, এটা কিন্তু হ্যাঁ মানে আমাদের হিসাবে আর কি অনেক অনেক চ্যানেল, এদেরকে দেখি আর কি আমাদের খুব আফসোস লাগে, আমাদের ওই যে ইতিহাসগুলো মনে পড়ে যায়, হুম, হুম। যে তোমরা এখনো এত সুন্দর পরিবেশে আসি আর কি, এখনো অন্ধ হয়ে আসো আর কি। এটা আমি ওদেরকে নিয়ে আসে না, মাঝে মাঝে বলি যে ভাইয়া তোমরা কোরিয়াতে এসে সোনার চামচ মুখে দিয়া, আমরা যে সময় আসছি, এটা মানে আপনাকে বলছি, হুম, হুম, আর আপনারা যে আর আমরা যে সময় আসছি আর কি, ওই সময় যদি কোনো আপনারা কোরিয়াতে আসতেন আর কি, আপনাদের এই জেনারেশন আসতো আর কি, মানে এয়ারপোর্ট থেকে আসে না, সবটি আবার ব্যাক করতেন। মানে আমরা এত কষ্ট করছি, আমি তাদেরকে যে সময় আমার মানে ম্যাক্সিমাম নতুন লোকগুলো তো আমার দোকানে আসে, হ্যাঁ, হ্যাঁ। আমি তাদেরকে বলি হ্যাঁ, যে সততা আর মানুষকে ভালোবাসা কতটুকু হ্যাঁ সামনে এগিয়ে নিয়ে আর কি, এটা
আপনি আপনি নিজেকে আছেন আগে ইউজ করেন, হ্যাঁ, এরপরে বলতে পারবেন। তো দুইটা জিনিস, সততা এবং মানুষকে ভালোবাসা ভালোবাসা। অথবা সাহায্য করা। সাহায্য করা। সাহায্য তো আপনি পরে করবেন, হ্যাঁ, হ্যাঁ। আপনার সততা আর মানুষকে ভালোবাসেন। হুম, হুম, আপনি একটা কোম্পানি দেবেন সৎভাবে, আপনি আছে না, হ্যাঁ, কোম্পানিকে শ্রম দেন আপনি। হুম, আপনাকে কোম্পানি কিভাবে ভালোবাসবে আর কি, হ্যাঁ, শুধু ভালোবাসা না, আপনার স্যালারি থেকে শুরু করি আর কি, ভালোবাসা তো আপনাকে দেবে কোথা থেকে। আপনি প্রথমে আপনার স্যালারি বাড়ে যাবে, হুম, কিন্তু আপনার সততার কারণে আপনি কাজ করতেছেন, আপনি মনোযোগ দিয়ে কাজ করতেছেন, যে কোনো কাজ, যে কোনো জায়গায় আপনি এই আমাদের কাজের কারণে আছে না, করিয়াতে এটা কাজ করবেন আপনি, আছে না, হ্যাঁ, আপনি আর পিছনে তাকাতে হবে না, হুম, অলসতা করতে পারবেন না। আমি সবাইকে বলি শুধু কাজ দেন, আপনি কোম্পানিতে করবেন ওটা না, আপনি যে স্টুডেন্ট নিয়ে কাজ করেন না, হুম, হুম, আপনি কি বসে দিয়েছেন রাত 24 ঘন্টা আপনি শ্রম দিচ্ছেন, হুম, হুম, এটা আমরা কোম্পানির থেকে আপনার শ্রমটা কেটে বেশি আরো right. বোঝা যাচ্ছে না আর কি। মানুষ মনে করে মানে ট্রাই করে আসে না, সব টাকা ইনকাম করে নিতেছে, এটা না, ভুল। বিষয়টা এমন না আসলে। এই জায়গায় যদি কোনো, হ্যাঁ, বা যারা কাজ করে তারাই বুঝতে পারে যে আমি মনে করি আমি কোম্পানি কাজ করি অনেক কষ্ট হয় আমার, হ্যাঁ, না, কোনো কাজ থেকে কোনো কাজ কষ্ট কম না। রাইট। হয়তো আমার ওটার প্রতি আমার অভিজ্ঞতা বেশি, আর আপনার এটার প্রতি আপনার অভিজ্ঞতা বেশি। তো এই কারণে আমি বলি ভাই দেখো, এখানে আসার পরে আসে না, হ্যাঁ, নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আসে না, হ্যাঁ, তুমি এই সেকশনে আগে যেতে হবে। সৎ হইতে হবে আগে, সৎ। সৎভাবে কাজ করতে হবে, কাজে কোনো ফাঁকি ঝুঁকি এগুলো না, তাদের না। এই যে স্টুডেন্ট তৈরি ফাটাতে দিচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে আছে না, হ্যাঁ, বা এই যে রেট দিচ্ছে, কেন দিচ্ছে বলেন তো? আমাদের কারণে আমরা ওখানে আছে না, হ্যাঁ, যে গন্ডাগোল বা বিভিন্ন যেখানে ইস্যু তৈরি করতেছি ভাই, হুম, আপনার এটি তৈরি, এই ইস্যুগুলো তৈরি না যদি না করি, যদি কারণ ওখানে আছে না কোরিয়ানদের সাথে আছে না ভালোভাবে যদি কাজ করেন, বলতে ভালো একটা পরিবেশ রাখেন আর কি, হ্যাঁ, তাদেরকে ভালোবাসেন আর কি, আপনার জীবনও কোনোদিন ওখানে পুলিশ যাবে না। ইনফরমেশন ছাড়া কোথায় আছে না পুলিশ যায় না, আমাদের এটা ভুল ধারণা। তো কেউ ইনফরমেশন দেয় তারপরে হ্যাঁ, গিয়ে রেড করে। এর আগে কোনোদিনও যাবে না। বুঝতে পারছি। হুম, আমাদের যে আমি তো অনেক বাইকে আছে না, হ্যাঁ, যা আছে ফাঁচুট হারাই লিখতেছে বা তার এই যে মানি ব্যাগ ফারাইতেছে, তাই না, তাদেরকে নিয়ে আমি পুলিশ ফাঁড়িতে যাচ্ছি না, হুম, তো তাকে কি তৈরি ফাটা দিচ্ছে? তা আপনার ওই কথাগুলো চিন্তা করেন না, আপনার ওই কথাগুলো চিন্তা করেন না, তাহলে আপনাকে কেন কোম্পানিতে আসছেন, আপনি এখানে কাজ করতেছেন আজকে আপনি, হ্যাঁ, তাহলে ওখানে কেন রেট দিচ্ছে কেন বলেন? আমি বলছি না, হ্যাঁ, সততা আর হ্যাঁ ভালোবাসার মানুষকে। এই দুইটা আপনার কাছে মনে হয় যে বেস্ট, এই দুইটা যদি কি মনে হয় আপনার কাছে? এই দুইটা হইলে আছে না, আপনি আর পিছনের দিকে তাকানোর দরকার নাই তো ভাই, যেটা আমরা করিয়েছি, আমরা শিখছি ওটা। আচ্ছা ভাই, আমাদের যে মসজিদটা আছে খিলে, ওখানে তো প্রায় 1200 মানুষ নামাজ পড়তে পারে একসাথে, অথবা ঈদের জামাতও অনেক বড় হয়। তো এই মসজিদটা করতে গিয়ে আপনি কিভাবে করলেন মসজিদটা? ফুল স্টোরিটা কি? মসজিদটা করা হয়েছে, এই মসজিদটা আছে না, হ্যাঁ, আমার এক বন্ধু আর কি, হোসেন ভাই, নাম হইল হোসেন, হুম, হুম, বাড়ি সম্ভবত খুলনা বা কোথাও তো সে, তার সাথে আমার খুব ক্লোজ ছিল আর কি। হুম, তো সে একদিন আমাকে বলতেছে আর কি যে কি একটা মসজিদ, হ্যাঁ, একটা কন্টেনার নেওয়ার জন্য আর কি, মানে ওই সময় আমি খুব কম যাইতাম কিমে, খুব কম। আমি ফুসান মসজিদের দায়িত্বে ছিলাম, ফুসান সেন্টার মসজিদের দায়িত্বে ছিলাম আমি। ওই সময় তার কোরিয়ান ছিল না, ওটার পুরো দায়িত্ব আমার ছিল। তো এখন এই কথা বলার পরে আপনার ঠিক আছে, আমাদের কোরিয়ান ইমাম সাহেব ছিল আবার ওখানে। আমি বললাম যে হ্যাঁ দেখেন, মসজিদ করতে হলে আছে না, হ্যাঁ, এখানে তো হ্যাঁ ইমাম সাহেবের লগে পরামর্শ করতে হবে। তো ওখানে ওয়াইএমসির হেজাং ছিল, ওয়াইএমসি ওই যে একটা শেল্টার আছে না, হুম, শেল্টারে হেজাং আর কি। তাহলে আপনি হেজাং এর নিয়ে আসছে না, আপনি একদিন হেজাং এর নিয়ে আসছে না, হ্যাঁ, যে তুষির মসজিদে আসেন, ইমাম সাহেব আগে বসি। হুম, হুম, এ কথা পরে ভাই বলছেন ঠিক আছে। তো এখানে আইসে, আসার পরে আছে না ওয়াইফের হেজান সব বসি,
হ্যাঁ ওই দিনে আর কি ওখানে সিদ্ধান্ত নিছি আর কি, হ্যাঁ, যে কন্টিনিউ নেওয়া যেত। আমি যাইতাম না, আমি খুব কম যাইতাম, একবারে খুব ওই সময় কিমে কম যাইতাম, আমার যাওয়া হইতো না। ওই সময় কিম ছিল একবারে গ্রাম তো, ওই সময় যাওয়া হইতো না। বেশি একটা যাওয়া হতো না। তো ওখান থেকে আর কি না, এরপরে এখানে দায়িত্ব ভাইরা ছিল দাবেন দাব আর কি, ওখানে দায়িত্বশীল আছে না, 1 বছর 2 বছর পর এরা চলে যেত আর কি। তো দেখ অনেক সমস্যা টমস্যা হয়েছে, হওয়ার পরে আছে না, হ্যাঁ ওরা বলতেছেন কয় না ভাই আপনি আসতে হবে এখানে, এটার দায়িত্ব আপনি নিতে হবে, আমাদের আর সম্ভব হচ্ছে না, বা আমরা গোছাইতে পারতেছি না। তো যাক, আমাদের যাওয়ার পরে আর কি বললেন যে হ্যাঁ যে আসেন আপনি এটার মেইন দায়িত্ব আপনি পালন করেন। আমি বললাম, ভাই দেখেন হ্যাঁ আমি তো এখানে দায়িত্বে আছি, না ভাই ওখানে তো এখন কোরিয়ানেরা আছে, আপনি এদিকে চলে আসেন। তো ইমাম সাহেব সহ আমাদের আকন ভাই ছিল, আকন ভাই বলতেছে না আপনি চলে আসেন, আসলে এটা ডেভেলপমেন্ট করা যাবে। ভাড়া ছিলাম তো, এটা একটা আপডেট দেওয়া যাবে। ইনশাল্লাহ আমরা সভাপতি দায়িত্ব দিল, দায়িত্ব দেওয়ার পরে অ্যাডভান্স ছাড়া আর কি, অ্যাডভান্স ছাড়া আমার 60 লাখ এখন হাতে বুঝে দিছে। অ্যাডভান্স ছিল, প্রথম মসজিদ ছিল 1.5 কোটি ইউন, এরপরে এখানে 5 কোটি ইউন ছিল। এই যে এরপরে আর কি মানে আমাকে 60 লাখ এখন বুঝে দিয়ে আসে না, বললেন ভাই আপনার কাছে এটা আছে, এবার মসজিদ করার দায়িত্ব আপনার। কিভাবে করলেন আপনি মসজিদটা তারপরে? যাক এরপরে তো হ্যাঁ এখান থেকে চলে গেলাম হ্যাঁ আরেক জায়গায় আর কি, হয়তো আপনি ওখানে ছিলেন না, ডিসি মার্টের উপরে। হ্যাঁ হ্যাঁ। এই ডিসি মার্টের উপরে যাই আর কি, ইনশাল্লাহ আমি চিন্তা করলাম যে না এখানে একটা প্রোগ্রাম করতে হবে বড় করি, বাংলাদেশ থেকে আনবে আব্দুল আলমী সাহেবকে আনলাম। আনার পরে হ্যাঁ যে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা কালেকশন যদি হয় আর কি, একটা অ্যামাউন্ট, তাইলে আসছে না আমি ইনশাল্লাহ মসজিদের কাজে হাত দিতে পারবো। এরপরে দেখো ওই দিন আছে না, হ্যাঁ মোটামুটি একটা কালেকশন হয়েছে, 4-5 কোটি মতন কালেকশন হয়েছে। হওয়ার পরে আমি সামনের দিকে আগাইতে থাকলাম, আগানি থাকার পরে এবারে জায়গা দেখতেছি আমি। জানেন তো কোরিয়ার আইনগতভাবে অনেক সমস্যা আছে। মসজিদ হ্যাঁ মসজিদ তো মসজিদ একটা মসজিদ করতে হলে আছে না, হ্যাঁ যে এই শহরের ভিতরে দেবে না। তা আমি অনেক যাচাই বাছাই করি আছে না, উকিলটুকুলির সাথে কথা বলি, উকিল বলতেছে দেখো মসজিদ কিনবে আছে না, হ্যাঁ তুমি যদি এখন আসে না যে অবস্থা আর কি, যদি কোনো ওটা যদি কোনো বাজারে ডলে পিটি দাও আর কি, বা জানাজানি করো আর কি, হ্যাঁ এখানে অনুমতি দেবে না তোমাকে, করতে হলে তুমি সিক্রেট ভাবে করতে হবে। তা আমি বিপদে পড়ে গেলাম, তাহলে তো আমি তো একটা মানে পরে একটা সন্তমূলক হয়ে যাইব, আমার নিজে একা সিদ্ধান্ত। এখন আমি আমার ঘনিষ্ঠ কয়েকজনের সাথে আলাপ করি, আমি ভাই কি করি এখন, ও ভাই একজন শেখের সাথে আলাপ করছি, কয় দেখেন ইসলামের কোনো ভালো কাজের জন্য আর কি, হ্যাঁ ভালো কাজের জন্য যেখানে হ্যাঁ আপনি যে সাকসেসফুল হবেন, বা আপনার ইসলামের ক্ষতির থেকে আসে না, হ্যাঁ আপনার উপকার অনেক বেশি হবে আর কি, ওখানে আপনি যেই কিছু এই গোপন রাখার জন্য আর কি, হ্যাঁ আপনি যা এটা করতে পারবেন, আপনি ওটা আপনার জন্য সমস্যা হবে না, মানে অলরেডি এটা কি মিথ্যা কথা হইবে আর কি আমার। আমি বললাম যে ভাই দেখেন হ্যাঁ এটা আসলে সঠিক, হ্যাঁ এটা সঠিক, আপনি কিছু কিছু কাজে আছে না, হ্যাঁ মানে এই যে এটা কি বলে মনে আসতেছে না আর কি, হ্যাঁ আপনি ওটা ব্যবহার করতে পারবেন। তা আমি বললাম যে ঠিক আছে তাই, হ্যাঁ কিছু করার নেই। এরপরে আমি আছে না 2-1 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম, একটা জায়গা দেখলাম, দেখার পরে আছে না ওটা এখন কাউকে জানাইও নাই, এখন যেটা নিছি আর কি জানাই নিজে নিজে আছে না, এটা কইরা হ্যাঁ পরবর্তীটা যে সময় সম্পূর্ণ করি আর কি, আমি কবলা করি আছে না, হ্যাঁ যে কবলা করতেও কারো করে জানাইনি, কারণ হচ্ছে কি যেখানে কবলা করব ওখানেও আছে না খ্রিস্টান বুদ্ধ সবাই আছে, কথা বুঝছেন না, এই কারণে আমি আলাদাভাবে আছে না, হ্যাঁ সিক্রেট ভাবে হ্যাঁ ওখানে লোক নিয়ে আলাদাভাবে কবলা করে আছে না এটা সাকসেসফুল করি, এরপরে সবাইকে জানাইছি। জানানোর ফলে অনেক লোক আছে খেপে গেছে আর কি, হেমে একা সিদ্ধান্ত নিচে একালা কবলা করছে, হ্যাঁ এই সেই মানে হুলস্থুল আর কি, বুঝছেন। তো যাক
এটা ক্ষণিকের জন্য হইবে, অনেকজনের মনে কষ্ট গেছে, আমাদেরকে জানাই না, আমরা এত কষ্ট করেছি, এতদিন পর্যন্ত একসাথে ছিলাম। তো এটা আসলে বলার কথাই, তাই না? স্বাভাবিক। বাট স্বাভাবিক। এটার মেইন রিজনটা ছিল তো ওইটাই যে উকিল আপনাকে পরামর্শ দিছে যে উকিল, সবাইকে না হ্যাঁ, বা আইনগতভাবে আর কি, হ্যাঁ, মানে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন কোরিয়াতে এটা হয়েছে বা হচ্ছে হবে। কেন একটা বিধর্মী দেশে আছে না, হ্যাঁ, যে আপনাকে হুট করে একটা ধর্মীয় একটা অনুষ্ঠান, এই একটা মসজিদের এখানে অনুমতি দিয়ে একটা আবাসিক এলাকাতে, এটা প্রশ্নই আসে না। রাইট। যাক, ওইভাবে করার পরে আছে না, ইনশাল্লাহ সাকসেসফুল হইলাম। যাক, অনেক বাধা বিদ্রোহ হয়েছে আর কি। হ্যাঁ, শোনেন, সত্যের পথে থাকলে আছে না, আপনার বিজয় একদিন আছে। আসবে, স্বাভাবিক। হয়তো আপনার শুনছেন, হ্যাঁ, মিউজিক নিয়ে বিভিন্ন, হ্যাঁ, হ্যাঁ, এটা সেটা দেখছি। হয়েছে। হ্যাঁ, তো ইফতেখার ভাই, একটা কথা বলি, সৎ পথে যদি থাকেন আর কি, হ্যাঁ, কোরিয়ার প্রেসিডেন্ট যদি আসে আর কি, হ্যাঁ, আপনার কোনোদিন আছে না বিপদে পালাতে পারবে না, ইনশাআল্লাহ। যদি পুরা কোরিয়া যে আমরা পিছনে লাগে আর কি, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। তো আমার আছে না, এই সততার কারণে আছে না, আমারও অনেক চেষ্টা করছে, অনেক লোকে, হ্যাঁ, অনেকে আমি দেখছিলাম। হ্যাঁ, পুরা কোরিয়া একসাথে গেছে, কিন্তু আমি একা ছিলাম, একা। জানেন তো এটা? যাক, হ্যাঁ, আল্লাহর রহমতে। না, এটা সম্ভব না। ও তো আমার ইমেজই একটু নষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ উপরে আছে, কিন্তু হ্যাঁ, আমরা সৎভাবে আল্লাহকে বিশ্বাস করি, কাজ করবেন, হ্যাঁ, আপনার জীবনও আছে না, আপনার কেউ কিছু করতে পারবে না। বাট মেইন রিজনটা এইটাই ছিল, এটাই হয়তো বা অনেকে ভুল বুঝছে আপনাকে। হ্যাঁ, ইনশাল্লাহ এখন তো ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে গেছে। এখন সবকিছু স্বাভাবিক। কিন্তু আমি যতটুকু করে দিছি আর কি, হ্যাঁ, এটা আমার জন্য তো করি নাই। এটা কার জন্য করছি বলেন? এটা আল্লাহর জন্য করছি আমি। আচ্ছা ভাই, আপনাকে লাস্ট কোশ্চেন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট কোশ্চেনটা, সাউথ কোরিয়াতে যে বাংলাদেশি স্টুডেন্ট আছে অথবা ইপিএস কর্মী আছে অথবা অনেক ইলিগাল অথবা জীবনধারী অনেক এমপ্লয়িজ আছে এখানে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? স্টুডেন্ট তো আসে, হ্যাঁ, ম্যাক্সিমাম এজেন্টদের মাধ্যমে, তাই না, এজেন্সির মাধ্যমে, বা এখানে আপনি আছেন, আপনার মধ্যে অনেক লোক আছে এখানে আর কি। এটা কিন্তু এখানে আসার উদ্দেশ্যটা মানে যে এদের অভিভাবক কিন্তু আপনারা, তো আপনারা আছে না, এদেরকে একটু পরামর্শ দিবেন। আমি তো দিই, এখানে আসার পরে ম্যাক্সিমাম লোকে আমার ওখানে যায় বা আমার সাথে যোগাযোগ করে, আমি বলে দিই, বলে দিন এখানে আছে না, আমি সবাইকে বলি, G1 আছে, ইলিগাল আছে, বা E9 আছে, স্টুডেন্ট আছে, সবাইকে বলে দিতেন, হ্যাঁ, যে কোরিয়াতে আসছে না, আসার পরে আর কি ধৈর্য হারা হতে হবে না, হওয়া যাবে না, কারণ এসে ধৈর্য ধরতে হবে। তুমি আসার পরে আসছে না, যে 1 সপ্তাহ 15 দিন পরে বা আমার সাথে পরিচয় আর কি, যে আসার পরে বলে দেন, ভাই আমার খুব কাজের দরকার, এটা সেটা আর কি, তা আমি না করি না, আমি বলে দিন ভাই একটু ধৈর্য ধরো, হ্যাঁ, তুমি এখানে আসছে না, পরিবেশটা আগে দেখো। কোরিয়ার থেকে হয়তো তোমার কি শোনাইছে আর কি, যে আরে বাংলাদেশ থেকে শোনাইছে যে এখানে আসলে আছে না, হ্যাঁ, তুমি 2-3 লাখ টাকা ইনকাম করবে প্রতি মাসে, পাইবা, এটা করার সুযোগ আছে কোরিয়াতে, আপনি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে। তবে সেটা আছে না, আপনি নিজেকে আছে না ভাড়ায় নিতে হবে। এখন আপনি আসিয়ে যদি কোনো, হ্যাঁ, যে একসাথে সবকিছু খাইতে চান আর কি, হ্যাঁ, এটা সম্ভব না ভাই, কারণ আপনি এটা লোড নিতে পারবেন না। ওকে, আপনার আমার অনুষ্ঠানে এটা আমার ফার্স্ট এপিসোড ছিল। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা যারা দেখছেন ভয়েস অফ ইফতেখার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা শুনলেন একজন সাকসেসফুল ব্যবসায়ী যে 0 টাকা থেকে কোটি কোটি টাকার মালিক, সাউথ কোরিয়াতে একজন খুবই সুনামধন্য ব্যবসায়ী, যার ব্যবসা এখানে অনেকগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো ব্যবসা আছে। তার সাকসেসের পিছনে কিন্তু সে 2টা জিনিস বারবার করে বলছে, সততা এবং মানুষকে ভালোবাসা। তো আপনারা যদি ধৈর্য হারা না হন, এই 2টা জিনিস যদি ধরে রাখেন, সৎভাবে যদি কিছু করেন, আপনারাও ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাই।